ভাবো তো, একটা সাধারণ স্কুল, একটা ছোট্ট বাসি, আর একটা শব্দ যেটা শুনতেই তোমার মৃত্যু এগিয়ে আসতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনেছ। একটা খেলার ছলে কয়েকজন বন্ধু মৃত মানুষের আত্মাকে ডাকতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না ওই বাঁশির শব্দ আসলে ডাকছিল তাদের নিজেদের মৃত্যুকে। এক এক করে অদ্ভুতভাবে মারা যেতে থাকে সবাই, আর তারা বুঝতেই পারে না পরের শিকারটাকে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন এক ভয়ঙ্কর গল্প যেখানে মৃত্যু আগে থেকে নির্ধারিত, কিন্তু তুমি যদি সেটাকে তাড়াতাড়ি ডেকে আনো তাহলে বাঁচার আর কোনো পথ থাকে না। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই দেখা যায় একটি বাস্কেটবল ম্যাচ চলছে। স্টকার্স দল তখন 4 পয়েন্ট এগিয়ে আছে, অন্যদিকে উলফ দল এখনো কোনো পয়েন্ট করতে পারেনি। মাঠের মাঝখানে কোচ তাদের দলকে উৎসাহ দিচ্ছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন যে ম্যাচে মাত্র 44 সেকেন্ড বাকি আছে। তিনি সবাইকে শান্ত থাকতে বলেন, কন্ট্রোল করতে বলেন ডিনকে। তারপর বলটা ম্যানসনের কাছে পাস দিতে বলেন, আর ম্যানসনকে নির্দেশ দেয় যে সে স্কোর করে। খেলা আবার শুরু হয়। অবশেষে উলফ দল 2 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। দর্শকদের দিক থেকে তখন উল্লাসের ধ্বনি বেশি আসে। ম্যানসন দর্শকদের দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু হঠাৎই তার মুখের অভিব্যক্তি বদলে যায়, কারণ সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। দর্শকদের ভিড়ের পিছনে একটি অদ্ভুত ছায়াময় অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ম্যানসন বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করে এবং খেলায় মনোযোগ দেয়। শেষ মুহূর্তে ডিন আবার তার দিকে বল পাস করে। ম্যানসন বলটি নিয়ে সরাসরি একটি শট ছুড়ে দেয়। ঠিক যখনই বলটা বাস্কেটে ঢোকার মুহূর্তে দর্শকেরা যখন সেই স্কোর উদযাপন করছিল, ম্যানসন তখন হঠাৎ করে ড্রেসিং রুমে চলে যায়। কাঁপতে থাকা হাতে সে লকার খোলে, ভেতর থেকে একটি জিনিস বের করে, কিন্তু হঠাৎ সেটি তার হাত থেকে পড়ে যায়। তারপর সে একটি ভারী জিনিস দিয়ে সেটিকে ভেঙে ফেলে, কারণ সে অদ্ভুত ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এরপর সে দরজার দিকে উকি দিয়ে দেখে আসলে ওটা তার দলের খেলোয়াড়রা, যারা বিজয় উদযাপন করতে এসেছে। এতে ম্যানসন কিছুটা স্বস্তি পায়। কিছুক্ষণ পর দৃশ্যটি বাথরুমে চলে যায়। বাইরে থেকে ডিন ম্যানসনকে ডাকছিল এবং মজা করে বলছিল সে কি সারা জীবন এখানেই লুকিয়ে থাকবে। কিন্তু ম্যানসন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। হঠাৎ করে ড্রেন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। তারপর সেই ধোঁয়ার ভেতর থেকে একটি পোড়া দেহের ভয়ঙ্কর সত্তা বেরিয়ে আসে। সে ম্যানসনের গলা চেপে ধরে এবং ধীরে ধীরে তাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলতে শুরু করে। ম্যানসনের বন্ধুরা শুধু আতঙ্কিত হয়ে দেখছিল। তাদের চোখের সামনে ম্যানসন জ্যান্ত পুড়ে মারা যাচ্ছে। এরপর গল্পটি চলে যায় একেবারে স্বাভাবিক দৈনিক জীবনে, যার নাম ক্রিস। তাকে দেখা যায় নিজের ঘরে বসে একটি গাছের উপর বসা পাখির ছবি আঁকছে। সে যেন গভীর চিন্তায় ডুবেছিল। তখনই রিচ নামের একজন তার জন্য নাস্তা নিয়ে আসে। রিচ খুব উৎসাহ নিয়ে বলে সে খুশি যে আজ ক্রিসের জিনিসপত্র গোছাতে সাহায্য করতে পারছে। স্কুলের করিডোরে ঢুকতেই ক্রিস অনুভব করে যেন সবাই তার দিকেই তাকিয়ে আছে। সমস্যা শুরু হয় তখনই যখন ক্রিস এমন একটা লকার পায় যা আগে মৃত ম্যানসনের ছিল। কিছু ছাত্র এসে তাকে ঘিরে ধরে এবং বলে এই লকার সে ব্যবহার করতে পারবে না, কারণ এটা তাদের বন্ধুর। ক্রিস শান্তভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করে এবং র্যাপ নিয়ে কথা বলতে চায়, কিন্তু তাতে উল্টো তারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন অ্যালি নামের একটি মেয়ে এসে সেই বোলিং বন্ধ করে। রাগে ক্রিস শেষ পর্যন্ত ডিনকে লাথি মেরে বসে। ঠিক তখনই কেবিন স্যার এসে উপস্থিত হন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। ডিন অভিযোগ করলে অ্যালি ক্রিসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তবুও কেবিন স্যার সবার শাস্তির ঘোষণা করেন। অ্যালি ক্ষমা চাইতে চাইলেও ক্রিস তা প্রত্যাখ্যান করে। সে স্পষ্ট করে বলে তার অ্যালির সাহায্যর দরকার নেই। লকারে ফিরে এসে ক্রিস একটি অদ্ভুত জিনিস খুঁজে পায়। এটি দেখতে ছোট একটি পাত্রের মতো, কিন্তু খুলে দেখে ভিতরের অংশটি একটি ছোট খুলির মতো। আসলে সেটি ছিল একটি বাঁশি। ক্রিস যখন সেটি হাতে নেয় তখন সে অদ্ভুত এক শব্দ শুনতে পায়, যেন শব্দটি বাঁশির ভেতর থেকে আসছে। ক্রিস যখন সেটি বাজাতে যাচ্ছিল ঠিক তখনই স্কুলের ঘন্টা বেজে ওঠে, আর তাই আপাতত বাঁশিটি বাজায় না। ক্লাসে কেবিন স্যারের সামনে ক্রিস দেরি করে আসে। তার ব্যাগ থেকে সেই বাঁশিটি আবার পড়ে যায়। কেবিন স্যার সেটি তুলে নিয়ে বলে এটি একটি অস্বাভাবিক বস্তু। সব ছাত্র যখন মনোযোগ দিয়ে দেখছিল, একজন ছাত্র লক্ষ্য করে এর গায়ে পিচকা লেখা খোদাই করা আছে। এরপর কেবিন স্যার ঘোষণা করে এখন থেকে এই বস্তুটি স্কুলের সম্পত্তি। কিন্তু আমরা বুঝতে পারি আসলে
তিনি এটিকে নিজের কাছে রাখতে চান, কারণ এটি একটি দুর্লভ জিনিস এবং বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেতে পারে। স্কুলের বাইরে ক্রিস রিসের সাথে কথা বলছিল। হঠাৎ ক্রিস মনে করে তার বই ক্লাসে রয়ে গেছে, তাই সে আবার ভেতরে ফিরে যায়। এদিকে ক্লাসরুমে কেভিন স্যার ইন্টারনেটে সে বাঁশির সম্পর্কে খোঁজ করেন। তিনি অবাক হয়ে দেখেন এই ধরনের বাঁশির দাম অনেক বেশি। বিক্রি করার আগে তিনি পরীক্ষা করতে চান বাঁশিটি সত্যিই কাজ করে কিনা। যেই তিনি বাঁশিটি বাজান তার পাশের কাজ সঙ্গে সঙ্গে ফেটে যায় এবং ভেঙে পড়ে। এরপর তিনি বাথরুমে চলে যায়। এই সুযোগে রিস চুপিসারে ক্লাসরুমে ঢুকে পড়ে। ল্যাপটপের স্ক্রিনে বাঁশির দাম দেখে সে দ্রুত সেটিকে চুরি করে নেয়। স্কুলের বাইরে ক্রিসের সাথে দেখা হয় নোয়া নামের এক ব্যক্তির। সে নিজেকে একজন ধর্মীয় নেতা বলে পরিচয় দেয় এবং ক্রিসকে তার গির্জায় আসার আমন্ত্রণ জানায়। কিছুক্ষণ পর তার আচরণ অদ্ভুত হয়ে যায়। সে একটি জিনিস বের করে এবং হঠাৎ নেশা জাতীয় ওষুধ বিক্রি করার চেষ্টা করে। রিস ক্রিসকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু নোয়া তাকে সহজে ভয় দেখায় এবং সে হুমকি দিয়ে চলে যায়। রিস তখন বলে যদিও অনেক মা বাবা নোয়াকে বিশ্বাস করে, আসলে সে ছোটদের কাছে মাদক ছড়িয়ে দেয়, এমনকি তার কারণে ইতিমধ্যে কিছু মানুষ মারা গিয়েছে। রাতে তারা একটি বাড়িতে জড়ো হয় একসাথে প্রবন্ধের কাজ করার জন্য। রিস তখন সে বাঁশিটি দেখায় যেটি সে নিয়ে এসেছে। গ্রেস একটি খেলার প্রস্তাব দেয়। সে চায় তারা এই বাঁশিটি দিয়ে মৃত মানুষের আত্মাকে ডাকতে চেষ্টা করবে। এই আইডিয়াটি সবাই খুব উত্তেজিত হয়ে গ্রহণ করে। কিছুক্ষণ পর ক্রিস বাড়ি ফিরতে চাচ্ছিল। এই সময় এলি তাকে থাকতে অনুরোধ করে, কিন্তু যখন ক্রিস সত্যি যেতে চাচ্ছিল ঠিক তখনই ক্রিস হঠাৎ সেই বাঁশিটি বাজিয়ে ফেলে। বাঁশির শব্দ ছিল অত্যন্ত তীব্র, যা কানে খুবই লাগছিল। হঠাৎ ডিন চুপ হয়ে যায়, কেননা সে অন্য একটি শব্দ শুনতে পায়, যেন কারো পায়ের শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এদিকে স্কুলে কেভিন স্যার বুঝতে পারে বাঁশিটি হারিয়ে গিয়েছে। তিনি সেটি খুঁজতে শুরু করেন। করিডোরে তিনি চার্লি নামের একজন পরিচ্ছন্ন কর্মীকে ডাকেন। ঠিক তখনই তিনি দেখতে পান একটি অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে, যার দাঁড়ানোর ভঙ্গি ছিল অস্বাভাবিক। যখন সে অবয়ব ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, হঠাৎ চার্লি এসে উপস্থিত হন। এতে কেভিন স্যার মনে করেন হয়তো তিনি অনেক ক্লান্ত, তাই ভুল কিছু দেখছেন। কিন্তু যখন তিনি আবার ক্লাসে ফিরে আসেন, সেই রহস্যময় অবয়বটি আবার দেখা যায়। এরপর হঠাৎ দৃশ্যটি আবার ক্রিসের বাড়িতে ফিরে আসে। সেখানে পরিবেশ বেশ স্বাভাবিক ও শান্ত। ডিন মজা করছিল আর ক্রিস তখনও বাড়ি ফেরার সিদ্ধান্তে অটল ছিল। অ্যারি তাকে অনুরোধ করে এবং পরের দিন ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানায়। সে বলে হয়তো তাদের জীবনের পরিবর্তন আসার আগে এটাই একসাথে কাটানোর শেষ কয়েকটি মুহূর্তের একটি। বিদায় নেওয়ার আগে রিস এলির মেডিকেলের সরঞ্জাম তাকে ফিরিয়ে দেয়। সেই রাতে নিজের ঘরে বসে ক্রিস জানালার বাইরে তাকিয়ে দেখে একজন মানুষ যেন বাড়ির পাশের গাছের উপর দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রিস তার পাশে এসে দাঁড়ায়। তারা আবার সেই দিকে তাকায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই অবয়বটি তখন আর নেই। অন্যদিকে গ্রেস তখনই একটি পুলের ধারে বসে তার কাজ করছিল। হঠাৎ সে পেছন থেকে কোনো শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো জিমি এসেছে। পেছনে ফিরে তাকাতে সে দেখে জিমি লাইট বন্ধ করছে। হঠাৎ কেউ একজন তার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। গ্রিস তখন মনে করে হয়তো ডিন তার সাথে মজা করছে। পরের দিন সকালে সব ছাত্রছাত্রী জড়ো হয় কেভিন স্যারের মৃত্যুকে স্মরণ করার অনুষ্ঠানে, কেননা কেভিন স্যার মারা গিয়েছে। এ কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। অনুষ্ঠান চলাকালে এলি লক্ষ্য করে তাদের সামনে বসা একটি মেয়ে অদ্ভুত আচরণ করছে। এরপর রিস প্রস্তাব দেয় বাঁশিটি ম্যানসনের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ এটি ম্যানসনের লকারে পাওয়া গিয়েছিল। তাই তারা ধরে নেয় এটি সম্ভবত ম্যানসনের ব্যক্তিগত জিনিস। এরপর ক্রিস এবং এলি ম্যানসনের বাড়িতে রওনা হয়। বাড়িতে পৌঁছে তারা দেখে দরজাটি খোলা। তারা বারবার ডাকতে থাকে, কিন্তু মনে হয় বাড়িতে কেউ নেই। শেষ পর্যন্ত তারা ভেতরে ঢুকে পড়ে। একটি ঘরে ঢুকে ক্রিস অনুভব করে সেখানে অদ্ভুত কিছু একটা আছে। ঠিক তখনই ম্যানসনের মা আয়ুব উপস্থিত হন। তিনি তাদের একটি ঘরে নিয়ে যান, যেখানে অনেক পুরনো এন্টিক জিনিস রাখা ছিল। ক্রিস তখন বাঁশিটি ফিরিয়ে দিতে চায়, তখন আয়ুব বলেন এই জিনিস আসলে কখনো কারো মালিকানা ছিল না, বরং বাঁশিটি নিজেই তার মালিককে বেছে নেয়। আগে এটি তার নাতিকে খুঁজে পেয়েছিল, তারপর তাকে, আর এখন এটি গ্রিসকে বেছে নিয়েছে। ক্রিস বলে মনে হচ্ছে এই বাঁশিটি কেভিন স্যারের মৃত্যুর কারণ, কিন্তু আয়ুব তাকে সংশোধন করে বলে এই বাঁশিটি সাধারণভাবে মৃত্যু ডেকে আনে না, বরং এটি তোমার জন্য নির্ধারিত মৃত্যুকে ডেকে আনে। তিনি আরো বলেন প্রতিটি
মানুষের মৃত্যুর সময় আগেই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন, যাকে আমরা তাকদির বলি। কিন্তু যদি কেউ এই বাঁশির শব্দ শোনে তাহলে তার সেই নির্ধারিত মৃত্যু স্বাভাবিক সময়ের আগেই এসে যায়। যখন সেই মৃত্যুর সময় আসে তখন ভুক্তভোগীর শরীর সেই বয়সে পরিবর্তন হয়ে যায় যে বয়সে সে স্বাভাবিকভাবে মারা যেত। সবকিছু ব্যাখ্যা করার পর আইয়ুব আবার বাঁশি ক্রিসের হাতে ফিরিয়ে দেন। বাড়ির বাইরে এসে এলি সন্দেহ করে আইয়ুব হয়তো অসুস্থ অথবা কোনো ওষুধের প্রভাবে আছেন। এদিকে ফেস্টিভ্যালে রিস বেশ আকর্ষণীয় সাজে আসে। সে অবশেষে সাহস করে গ্রেসকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু গ্রেস তার ভালোবাসা গ্রহণ করে না। সাধারণত অনেক মেয়েরা যেমনভাবে অজুহাত দেখায় ঠিক তেমনভাবেই সে বলে রিস খুব ভালো মানুষ আর তার জন্য গ্রিসের চেয়েও ভালো কেউ আছে। এরপর সে রিসের গালে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস এখনো মনে করে ম্যানসন এবং কেভিন স্যারের মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক অবশ্যই আছে। তাই সে এবং এলি চুপি চুপি হাসপাতালে ঢুকে পড়ে মেডিকেল রেকর্ড খুঁজে দেখার জন্য। সেখানে তারা অবশেষে প্রয়োজনীয় ফাইল খুঁজে পায়। তথ্য পড়তে পড়তে ক্রিস অদ্ভুত একটি জিনিস আবিষ্কার করে। ম্যানসন যখন মারা গিয়েছিল তখন তার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন প্রায় 40 বছরের একজন মানুষ। এ সময় ক্রিস আইয়ুবের কথা মনে করে। আইয়ুব বলেছিলেন যখন কারো মৃত্যুর সময় আসে তখন তার শরীর সে বয়সে রূপান্তরিত হয়ে যায় যে বয়সে সে মারা যেত। এটা মনে পড়তেই ক্রিস বুঝতে পারে তাদের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। তাই তারা দ্রুত অন্যদেরকে সতর্ক করার জন্য রওনা হয়। পথে তাদের দেখা হয় নোয়ার সাথে। এক মুহূর্ত দেরি না করে এলি সরাসরি নোয়ার উপর আক্রমণ করে। গ্রিসও তার রাগ ঝেড়ে ফেলে, কারণ নোয়ার কাজের জন্য আগেও অনেক মানুষ মারা গিয়েছে। এরপর তারা দুজন রিসকে খুঁজতে বের হয় যেন বাকিদের সতর্ক করা যায়। এদিকে ফেস্টিভ্যালের এলাকায় গ্রিস একটি হরর থিমের রাইডে ঢুকছে। চারপাশে নানান কস্টিউম পরা লোকজন তাকে বারবার ভয় দেখাচ্ছিল। শুরুতে গ্রেস ভেবেছিল সবকিছু রাইডের অংশ, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে একজন মহিলা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। গ্রিস বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে যেদিকে দৌড়ায় সেই মহিলা আবারও তার সামনে উপস্থিত হয়ে যায়। অন্যদিকে ডিনো তার এক বন্ধুর সাথে সেই রাইডের ভিতরেই ছিল। ক্রিস, এলি এবং রিস তখন অন্যদের খুঁজতে সেখানে ঢুকে পড়ে। এদিকে গ্রেস ভয়ে দৌড়াতে দৌড়াতে ডিনকে ডাকতে থাকে, কিন্তু ডিন মনে করে সবকিছুই কেবল খেলার অংশ। সে বুঝতে পারে না তাদের উপর আরো ভয়ঙ্কর কিছু নজর রাখছে। একসময় গ্রিস একটি বন্ধ রাস্তার সামনে আটকে যায়। সে একটি সরু ফাঁকা জায়গা দেখতে পায় এবং সেখানে ঢুকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় মহিলা তার পা ধরে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লিসের শরীর অত্যন্ত দ্রুত গড়িয়ে যেতে শুরু করে। এক মুহূর্তে সে একটি বৃদ্ধ মহিলার মতো হয়ে যায়। কিছুক্ষণ পর ডিন সেখানে পৌঁছায়, কিন্তু তখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। সে দেখে গ্রিসের নিথর দেহ সেখানে ঝুলছে। অন্যদিকে স্কুলের বাস্কেটবল মাঠে ক্রিস ও এলি রিস এবং ডিনকে সবকিছু ব্যাখ্যা করে, কিন্তু ডিন তাকে বিশ্বাস করে না। বরং সে ক্রিসকে দোষ দিয়ে বলে সব সমস্যা শুরু হয়েছে ক্রিস আসার পর থেকেই। তখনই ক্রিস বোঝায় তারা সবাই সেই বাঁশির শব্দ শুনেছে। এর অর্থ হলো তারা অজান্তেই নিজেদের মৃত্যুকে ডেকে এনেছে। রিস তখন ডিনকে দোষ দেয়, কারণ সেই খেলার আইডিয়াটা ডিনই দিয়েছিল। রিস নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে রেগে গিয়ে বলে গ্রিস তাকে কখনো সত্যিকারের সুযোগ দেয়নি। তারপর রাগ করে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস এবং এলি কিছু সময় একসাথে কাটায়। ক্রিস তখন তার বাবার মৃত্যুর কথা বলে। একটি গাড়ি দুর্ঘটনায় তার বাবা মারা গিয়েছিল। তখন হঠাৎ একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সেই ঘটনার পর থেকে ক্রিস সবসময় নিজেকে দোষী মনে করে। সে প্রায় তার বাবার প্রিয় গানটা শোনে, যেন তার বাবার কাছাকাছি থাকতে পারে। এদিকে রিস হঠাৎ নিজের মৃত্যুর দৃশ্য দেখতে শুরু করে। পরের দিন তারা তিনজন আবার আইয়ুবের কাছে যায়, যিনি এখন খুবই দুর্বল এবং প্রায় মৃত্যুর কাছাকাছি। আইয়ুব তাদের বলেন মৃত্যুকে পুরোপুরি থামানো যায় না, কিন্তু এর পথ পরিবর্তন করা যায়। তার উপায় হলো নিজের মৃত্যুর ভাগ্য অন্য কারো উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ একটি বলিদান। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, মৃত্যুকে কখনোই পুরোপুরি হারানো যায় না। এরপর ক্রিস যখন আয়নায় নিজের মৃত্যুর ছায়া দেখতে পায়, ঠিক তখনই আইয়ুব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু অন্যদের থেকে আলাদাভাবে রিস তথ্যটিতে আগ্রহী হয়ে ওঠে। সে মনে মনে একটি পরিকল্পনা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিজের বাড়িতে ডিন খবর দেখছিল। খবরে বলা হচ্ছিল আগের রাতে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। হঠাৎ সে বুঝতে পারে সেই মৃতদেহটি গ্রিসেরই ছিল। এটা বুঝতেই তার বমি বমি লাগতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়।
যায় আর সে দেখতে পায় কিছু একটা ধীরে ধীরে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছে। কেননা ডিনের ভাগ্য ছিল একটি দুর্ঘটনায় মারা যাওয়া, তাই ঘটনাটিও ঠিক সেভাবেই ঘটে। সবকিছু যেন আগে থেকেই নির্ধারিত ছিল। শেষ পর্যন্ত ডিন সেই দুর্ঘটনায় মারা যায়, যেন তার মৃত্যুর পথ শুরু থেকেই ঠিক করা ছিল। এদিকে ক্রিস এবং অ্যালি রিসের ঘর তল্লাশি করে, যেখানে তারা কিছু ছবি খুঁজে পায়, যেগুলো দেখে তারা বুঝতে পারে রিসের মৃত্যু কিভাবে হওয়ার কথা ছিল। অন্যদিকে রিস ইতিমধ্যে নোয়াকে খুঁজে বের করেছে। তার হাতে একটি পিস্তল। সে সিদ্ধান্ত নিয়েছে নিজের মৃত্যুর ভাগ্য নোয়ার উপর চাপিয়ে দেবে। সে নোয়াকে কোণঠাসা করে তার মাথায় বন্দুক তাক করে। অবশ্যই নোয়া প্রতিরোধ করার চেষ্টা করে। একসময় সে বন্দুকটি কেড়ে নিয়ে ট্রিগার টানে, কিন্তু আশ্চর্য বিষয় হলো বন্দুকটি গুলি ছুটছে না। রিস নিশ্চিত ছিল যে সে এভাবে মরবে না। তারপর সে নোয়াকে মারধর করে অজ্ঞান করে তাকে বেঁধে ফেলে। এরপর রিস তার পরিকল্পনা শেষ করতে চাচ্ছিল। নোয়ার রক্ত ব্যবহার করে ভাগ্য পরিবর্তনের একটি রিচুয়াল করতে চাচ্ছিল। ঠিক তখনই ক্রিস ও অ্যালি সময় মতো সেখানে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তখনও জানতো না যে রিস ইতিমধ্যে নোয়াকে জোর করে নেশাগ্রস্ত করে ফেলেছে। ফলে নোয়া এখনো ভয়ঙ্কর হ্যালোসিনেশনে ভুগছে। সে এমন কিছু দেখতে শুরু করেছে যা আসলেই নেই। এ সময় রিস বলে সবাইকে তো একদিন মরতেই হবে। ঠিক তখনই ক্রিস বুঝতে পারে সে সম্ভাবনাটা কি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রিস অ্যালি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কেবল দেখতে পায় রিস তাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এই হতাশার মাঝে ক্রিস একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। অ্যালির ইন্স্যুরেন্স ব্যবহার করে তারা ঠিক করে ক্রিসের হৃদস্পন্দন কিছু সময়ের জন্য বন্ধ করে দিবে। এতে প্রযুক্তিভাবে সে মৃত বলে গণনা হবে। তারপর তারা মেডিকেলের যন্ত্রপাতি দিয়ে তাকে আবার জীবিত করার চেষ্টা করবে। তাদের ধারণা যদি ক্রিস আগে থেকে মরে যায় তাহলে যে মৃত্যু তাকে তাড়া করছে সেটি তাকে এড়িয়ে যাবে। এ সময় ক্রিস দেখতে পায় মৃত্যুর ছায়া তার সামনে উপস্থিত হচ্ছে, তবুও সে মনোযোগ ধরে রাখে। সে ব্যাগে পানি ভরে। এরপর অ্যালি তাকে ইনসুলিন ইনজেক্ট করে দেয়। কিছুক্ষণ পর ক্রিসের শরীর দুর্বল হয়ে পড়ে। মৃত্যুর সে অবয়ব এখন আরো স্পষ্ট হয়ে ওঠে। অ্যালি দ্রুত তাকে টেনে বের করে এবং বারবার মেডিকেলের যন্ত্র দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে নোয়া জ্ঞান ফিরে পেতেই তাদের খুঁজতে শুরু করে। সে বন্ধ দরজা ভাঙার চেষ্টা করে। ঠিক সেই সময়ে অ্যালিও মৃত্যুর ছায়া দেখতে শুরু করে, কিন্তু অ্যালি হাল ছাড়ে না। সে ক্রিসকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। এরই মধ্যে নোয়া ভেতরে ঢুকে পড়ে। সে ঘরের ভিতরে যন্ত্রপাতির দিকে গুলি করতে শুরু করে। অন্যদিকে নিজের অচেতন জগতে ক্রিস শুনতে পায় অ্যালের ডাক। সে যেন একটি ঐশ্বরিক আলো দেখতে পায় এবং সেই আলোর দিকে এগোতে থাকে। হঠাৎ করে তার চোখ খুলে যায়। সে আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু উঠে দাঁড়াতে সে দেখে অ্যালি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে আর সেই মৃত্যুর ছায়া তার পাশেই দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে নোয়া আবার বন্দুক তাক করে তাদের শেষ করতে যায়। ঠিক তখনই তার হাত অ্যালির রক্ত স্পর্শ করে। হঠাৎ কিছু একটা পরিবর্তন হয়ে যায়। অ্যালির মৃত্যুর ভাগ্য নোয়ার দিকে সরে যায়। মৃত্যুর সেই অবয়ব এখন নোয়ার সামনে উপস্থিত হয়। ভয়ে পাগল হয়ে নোয়া গুলি ছুটতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে গুলিগুলো ঘুরে তার নিজের জীবনই শেষ করে দেয়। এই ঘটনার 3 মাস পর তাদের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে মাঝে মাঝে ক্রিস এখনো নিজের মৃত্যুর ছায়া দেখতে পায়, আর এখন সে নিজের ভাগ্য মেনে নিয়ে স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত ক্রিস বেঁচে গেলেও সে জানে মৃত্যু তাকে পুরোপুরি ছেড়ে যায়নি, কারণ কিছু জিনিস থেকে পালানো যায় না, শুধু সময়টা একটু পিছিয়ে দেওয়া যায়। এই বাঁশি শুধু একটা বস্তু না, এটা একটা অভিশাপ যা এক হাত থেকে আরেক হাতে চলে যায়। আজ ক্রিস, কাল অন্য কেউ। আর সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? গল্পটা এখানেই শেষ না, কারণ সেই একই বাঁশি আবার নতুন একজনের হাতে পৌঁছে গেছে, আর সে ইতিমধ্যে সেটি বাজিয়েও ফেলেছে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুর খেলা কি এখানেই থামবে, নাকি এটা চলতেই থাকবে একের পর এক শিকার নিয়ে? তোমার কি মনে হয় কমেন্ট করে জানাও। তুমি হলে কি সেই বাঁশিটি বাজাতে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন আরো ভয়ঙ্কর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হয়তো আরো ভয়ঙ্কর, আর হয়তো পরের শিকারটা তুমি নিজেই।